এই মুহূর্তের সবথেকে বড় তাজা খবর হলো ইসরায়েল আমেরিকাকে পরিষ্কার ভাষায় একটা কথা জানিয়ে দিয়েছে। বস, এবার আর কোনো ছোটোখাটো চড় থাপ্পড় নয়, এবার আমরা সোজা গলা টিপে ধরতে চাই। প্রিয় দর্শক, মূল আলোচনায় ঢোকার আগে আজকের ব্রেকিং হেডলাইনগুলো একটু দেখে নেওয়া যাক, যা পুরো ভিডিওর গতিপথ ঠিক করে দেবে। আজকের প্রথম বড় ব্রেকিং, ইসরায়েল আমেরিকার কাছে দাবি করেছে ইরানের উপরে আক্রমণ হতে হবে অল আউট। মানে গতকাল ইরান যে ঘোষণা দিয়েছিল যে তাদের উপরে ছোট বড় মাঝারি যেমনই হামলা হোক না কেন, কোনো হামলা হলে সেটাকে তারা সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার ঘোষণা করবে, তো তারই জবাবে আজ ইসরায়েল বলছে আক্রমণ হতে হবে অল আউট। কোনো মিলিটারি বেস নয়, এবার টার্গেট হবে ইরানের সরকার চালানোর মূল মেরুদণ্ড। দ্বিতীয় খবর, যুদ্ধের প্রস্তুতির চরম ইঙ্গিত। ইরান আগামী 3 মাসের জন্য তাদের আকাশের সমস্ত ড্রোন এবং প্রাইভেট বিমানের ওড়াউড়ি নিষিদ্ধ ঘোষণা করেছে। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটা নতুন থিওরি সামনে এসেছে, দ্য গ্রেট ব্লকেট। আমেরিকা কি মিসাইল না মেরে ইরানকে ভাতে মারার পরিকল্পনা করছে? আর সেটা হলে ইরান কি চুপ করে বসে থাকবে? চলুন শুরু করা যাক। সবার আগে আসি ইসরায়েলের চ্যানেল 13-এর সেই বিস্ফোরক রিপোর্ট নিয়ে। দেখুন, ডিপ্লোম্যাসিতে সাধারণত দেশগুলো বলে এক আর করে আর এক, কিন্তু ইসরায়েলি মিলিটারি অফিসিয়ালরা এবার রাগঢাক না রেখেই ওয়াশিংটনকে একটা প্রস্তাব, না ভুল বললাম, একটা দাবি জানিয়েছে। তারা বলছে ইরানে যদি স্ট্রাইক করতেই হয় তবে সেটা যেন লিমিটেড না হয়। এতদিন আমরা কি দেখেছি? একটা রাডার স্টেশনে হামলা কিংবা কোনো একটা ছোট মিসাইল ফ্যাক্টরিতে আগুন। ইসরায়েল বলছে এনাফ ইজ এনাফ। তারা চাইছে ইরানের শাসন ব্যবস্থার মূল প্রতিষ্ঠানগুলোকে ঘুরিয়ে দিতে। মানে সোজা কথায়, ইরানের যে অবকাঠামো পুরো রাষ্ট্রযন্ত্রটাকে চালিয়ে রেখেছে সেটার মেরুদণ্ড ভেঙে দেওয়াই এখন ইসরায়েলের প্রধান লক্ষ্য। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কেন এত ডেসপারেট? দেখুন, ইসরায়েলের ভেতর থেকে নেতানিয়াহুর উপর একটা বিশাল চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা বলছে যদি পরিস্থিতি বিগড়ে যায় তবে ইরানের উপরে চাপ যেন আংশিক না হয়। তারা চাইছে ধ্বংসযজ্ঞ, ব্যাপক হামলা এবং সর্বোচ্চ পর্যায়ের নিষেধাজ্ঞা। মানে সাপকে আঘাত করলে সাপ যেমন ফনা তোলে, সেটা না করে সাপের মাথাটাই নামিয়ে ফেলার পরিকল্পনা। কিন্তু আমেরিকা কি এই পরামর্শ মানবে? আমেরিকা কি এই মুহূর্তে এত বড় ঝুঁকি নেবে? দেখুন, আমেরিকা খুব ভালো করেই জানে যদি ইরানের ইনফ্রাস্ট্রাকচারে হাত দেওয়া হয় তবে ইরান বসে বসে তামাশা দেখবে না, তারাও পাল্টা মারবে। এবং সেই মারটা ইসরায়েলের সহ্য করার ক্ষমতা আছে কি না তা নিয়ে খোদ পেন্টাগনেই সন্দেহ আছে। কিন্তু ইসরায়েলের এই অল আউট অ্যাটাকের জিদ যদি আমেরিকা মেনে নেয় তবে ধরে নিন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রেলার দেখতে শুরু করে দিয়েছি। এবার আসুন দ্বিতীয় পয়েন্টে, একটা ইন্টারেস্টিং স্ট্র্যাটেজিক পয়েন্ট নিয়ে আলোচনা করি। যুদ্ধের মানেই কি শুধু বোমাবাজি? না, আধুনিক যুদ্ধ অনেক বেশি অর্থনৈতিক। ইসরায়েলি বিখ্যাত পত্রিকা দ্য জেরুজালেম পোস্টে একটা বিশ্লেষণ ছাপা হয়েছে। সেখানে এক্সপার্টরা বলছেন আমেরিকা হয়তো ইরানের উপর সরাসরি কাইনেটিক অ্যাটাক বা মিসাইল হামলা নাও করতে পারে, তার বদলে তারা বেছে নিতে পারে নেভেল ব্লকেট। আচ্ছা, জিনিসটা সহজ করে বোঝাই। ধরুন আমেরিকা তাদের বিশাল নৌবহর দিয়ে ইরানের সমুদ্রপথ ঘিরে ফেলল। ইরানের কোনো তেলবাহী জাহাজ বের হতে পারবে না, আর বাইরে থেকে কোনো পণ্যবাহী জাহাজ ইরানে ঢুকতে পারবে না। একে বলে অবরোধ। এর ফলে কি হবে? ইরানের অর্থনীতি, যা মূলত তেলের উপর নির্ভরশীল, সেটা ধসে পড়বে। দেশে তেলের টাকা আসবে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে, আর সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে তখন আরও বেশি করে রাস্তায় নামবে। ট্রাম্প হয়তো ভাবছেন মিসাইল না মেরে এভাবে গলা টিপে ধরলে ইরান হাঁটু গেড়ে ক্ষমা চাইবেই চাইবে। কিন্তু সিরিয়াসলি বলুন তো, আপনারা যারা জিওপলিটিক্স বোঝেন তারা কি মনে করেন ইরান এতে স্যারেন্ডার করবে? ইতিহাস বলে ইরান এমন কোনো দেশ নয় যারা চাপে নতি স্বীকার করে। উল্টো এই ব্লকেট স্ট্র্যাটেজি বুমেরাং হতে পারে। এক্সপার্টরা বলছেন যদি আমেরিকা সত্যি সত্যি ব্লকেট দেয় তবে ইরান চুপ করে বসে থাকবে না,
তারা এই অবরোধ ভাঙার জন্য প্রথম হামলাটা চালাবে, এবং সেই হামলাটা ইসরায়েলের উপরে হবে না, হবে সরাসরি আমেরিকার কোনো যুদ্ধ জাহাজের উপর। আর একবার যদি আমেরিকার কোনো ওয়ারশিপে ইরানের মিসাইল লাগে, তখন কি হবে চিন্তা করতে পারেন? তখন আর কোনো ডিপ্লোম্যাসি কাজ করবে না। জেরুজালেম পোস্টের গতকাল 25শে জানুয়ারির এই খবরটাকে হালকাভাবে নেবেন না। এটা আমেরিকার একটা সম্ভাব্য প্ল্যান বি, কিন্তু এই প্ল্যান বি হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের প্ল্যান এ হয়ে দাঁড়াতে পারে। এবার আসি তৃতীয় পয়েন্টে। দেখুন, যুদ্ধের ময়দানে একটা কথা আছে, শত্রু যখন হঠাৎ চুপ হয়ে যায় তখন ভয়ের কারণ বেশি থাকে। ইরানের আকাশে এখন ঠিক সেই ভয়টাই দানা বাঁধছে। গতকাল 25শে জানুয়ারির রাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ব্রেক হয়েছে। ইরান সরকার ঘোষণা দিয়েছে আগামী 3 মাসের জন্য, আমি আবার বলছি আগামী 3 মাসের জন্য তেহরানের আকাশে কোনো ড্রোন এবং প্রাইভেট এয়ারক্রাফট উঠতে পারবে না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি শুধুই সতর্কতা, নাকি সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য? দেখুন, কমার্শিয়াল ফ্লাইট বা যাত্রীবাহী বিমানের রুট, ফ্লাইট প্ল্যান এবং প্যাসেঞ্জারের লিস্ট সব ট্র্যাক করা যায়, কিন্তু প্রাইভেট জেট বা ছোট ড্রোন এগুলো হলো গোস্ট ইন দ্য স্কাই। ইরান ভয় পাচ্ছে এই ছোট ছোট প্রাইভেট বিমানের ছদ্মবেশে বা ড্রোনের মাধ্যমে ইসরায়েলি বা আমেরিকান গুপ্তচররা দেশের ভিতরে ঢুকে পড়তে পারে, অথবা প্রাইভেট জেটের আড়ালে কোনো সামরিক বিমান এসে গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা ফেলে যেতে পারে। আপনাদের মনে আছে কাসেম সুলেমানিকে কিভাবে হত্যা করা হয়েছিল? ড্রোন দিয়ে। ইরানের বিজ্ঞানী মোহসেন ফকিরজাদেকে কিভাবে হত্যা করা হয়েছিল? রিমোট কন্ট্রোল মেশিন গান দিয়ে। ইরান জানে ইসরায়েলের মোসাদ তাদের ঘরের ভেতর পর্যন্ত ঢুকে বসে আছে, তাই এই নিষেধাজ্ঞা কোনো সাধারণ ট্রাফিক কন্ট্রোল নয়, এটা হলো যুদ্ধের প্রস্তুতির একটা অংশ। গ্রাউন্ডে যারা মিলিটারি এক্সপার্ট তারা এটাকে দেখছেন প্রিএম্পটিভ মেজার হিসাবে, অর্থাৎ কোনো অঘটন ঘটার আগেই দরজা জানালা বন্ধ করে দেওয়া। আর ঠিক এই সময়েই খবর আসছে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই অঞ্চলের দিকে একটু একটু করে আরও এগিয়ে আসছে। মানে একদিকে ইরানের আকাশ বন্ধ হচ্ছে, অন্যদিকে সমুদ্রপথে আমেরিকার যুদ্ধজাহাজ এগিয়ে আসছে। আপনি যদি দুয়ে দুয়ে 4 মেলাতে পারেন তবে বুঝবেন এটা কোনো মহড়া নয়, এটা বড় কোনো সংঘাতের আগের ডেড সাইলেন্স। ইরান পরিষ্কার বার্তা দিচ্ছে, আমরা জানি তোমরা আসছো আর আমরাও প্রস্তুত। যদি কোনো অচেনা বিমান বা ড্রোন এই সময়ে ওড়ে আমাদের এলাকার মধ্যে, সেটাকে কোনো ওয়ার্নিং ছাড়াই গুলি করে নামানো হবে, এবং ইরান তখন বলবে আমরা তো আগেই বলেছিলাম। এদিকে আরও একটা খবর আসছে, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির বিরুদ্ধে এখন বড়সড় অভিযোগ উঠেছে। অভিযোগটা হলো তিনি নাকি গত 9ই জানুয়ারি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে বিক্ষোভকারীদের পিষে ফেলো, ক্র্যাশ দ্য প্রোটেস্টার্স বাই এনি মিনস নেসেসারি। বলা হচ্ছে তিনি নাকি বলেছেন যত জুলুমি করতে হোক, যত প্রেশারই দিতে হোক, এই প্রোটেস্ট থামাতেই হবে। এখন এই তথ্যের দুটো দিক আছে। একদিকে পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েল এটাকে একেবারে লুফে নিয়েছে। তারা বলছে ইরান সরকার নিজের জনগণের উপর গণহত্যা চালাচ্ছে। ইরান ইন্টারন্যাশনাল, যে মিডিয়াটি সরাসরি ইরানের সরকার বিরোধী এবং বলা হয় তারা পশ্চিমাদের ফান্ডে চলে, তারা দাবি করছে এই বিক্ষোভে মৃতের সংখ্যা 36,500 ছাড়িয়ে গেছে। চিন্তা করুন, 36,500 মানুষ। অন্যদিকে ইরানের সরকারি হিসাব বলছে মৃতের সংখ্যা 3,000-এর মতো। এখন প্রশ্ন হলো সত্যিটা কি? দেখুন, 3,000 আর 36,000-এর মধ্যে ফারাকটা বিশাল। 36,000 সংখ্যাটা শুনলে মনে হয় কোনো একটা বড় যুদ্ধ হয়েছে। এটা হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প বা পশ্চিমাদের উস্কে দেওয়ার জন্য এই সংখ্যাটা বাড়িয়ে বলা হচ্ছে, যাতে ট্রাম্প বলতে পারেন ওখানে গণহত্যা হচ্ছে, তাই আমি হামলা করলাম। এটা সেই পুরনো হিউম্যান রাইটসের দোহাই দিয়ে দেশ দখলের টেকনিকও হতে পারে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিভাফ দাবি করেছেন এই দাঙ্গাবাজদের ফান্ডিং করছে ইসরায়েল এবং আমেরিকা। তারা নাকি ইরানের সমাজকে ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করছে। তিনি বলেছেন ইসরায়েল সম্মুখে যুদ্ধে যা পারেনি
এই দাঙ্গা দিয়ে সেটা করার চেষ্টা করছে। এখন এই যে হাইব্রিড ওয়ারফেয়ার, বাইরে থেকে অবরোধ আর ভেতর থেকে দাঙ্গা, এটা ইরানের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওদিকে গতকাল ইসরায়েলে একটা হাই ভোল্টেজ মিটিং হয়েছে। ইসরায়েলের টপ মিলিটারি বসদের সাথে দেখা করতে খোদ ইসরায়েলে উড়ে এসেছিলেন আমেরিকার সেন্ট্রাল কমান্ডের চিফ ব্র্যাড কুপার। ফোনে কথা বলা যেত, ভিডিও কনফারেন্স করা যেত, কিন্তু না, তারা ফেস টু ফেস বসেছেন। কেন? কারণ কিছু কথা বাতাসেও বলা যায় না, কিছু পরিকল্পনার ব্লুপ্রিন্ট সামনাসামনি বসে আঁকতে হয়, যাতে কোনো গোয়েন্দা সেটা হ্যাক করতে না পারে। ইসরায়েলি সেনাপ্রধান এবং আমেরিকার সেন্টকম চিফের এই দুজন যখন এক ঘরে বসেন, তখন বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই, পুরা ডাল হি কালা হে। দর্শক, আমরা এক অত্যন্ত সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি ইসরায়েলের কথায় নেচে নেচে ইরানের উপর সর্বাত্মক হামলা চালাবে? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ব, কারণ আপনাদের বিশ্লেষণ অনেক সময় বাঘা বাঘা অ্যানালিসিস্টদেরও হার মানায়। আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।